শহরের লেক থেকে হঠাৎ এক যুবতী মেয়ের লাশ পায় পুলিশ। এমনকি মৃত্যুর সময় মেয়েটি তো গর্ভবতীও ছিল। কিন্তু এই অবস্থায় তাকে কে খুন করলো? সবার সন্দেহ যায় মেয়েটির ফিয়ান্সের উপর, কিন্তু ইন্সপেক্টর প্রভাকরের সন্দেহ যায় মেয়েটির বাবার 4 বন্ধুর উপর। তবে তাদের মধ্যে কেউ কেন মেয়েটিকে মারতে যাবে? আর এই 4 জনের মধ্যে কেই বা আসল খুনি? প্রভাকর কি পারবে মেয়েটির আসল খুনিকে খুঁজে বের করতে আর এই কেসের রহস্য সমাধান করতে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প পুনে হাইওয়েতে। শুরুতেই আমরা দেখতে পাই একটা লেক থেকে একজন মেয়ের লাশ পাওয়া যায়, যা পুলিশ উদ্ধার করেছিল। এরপরই দৃশ্য চলে যায় 1992 সালে। দক্ষিণ মুম্বাইয়ের একটা বাড়ির ছাদে 4 জন বালিক বালিকাকে খেলতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছিল স্কুল কলেজের বন্ধু বান্ধবদের কথা আলাদা, আর বাড়ির বন্ধুরা একেবারেই আলাদা। সবারই ছোট থাকতে এরকম একটা ফ্রেন্ড গ্যাং থাকে। তাদেরও একটা গ্যাং ছিল। তাদের এই ফ্রেন্ড গ্যাং এর লিডার ছিল খান্ড ওরফে প্রমোদ খান্ডলাল। তারা 4 জনের এই ফ্রেন্ড গ্রুপের মধ্যে একজন মেয়ে, তার নাম নাতাশা। নাতাশা আর প্রমোদ ভাই বোন ছিল। এর মধ্যে আরেকজন হলো বাবু, সেই বাসার ওয়াচম্যানের ছেলে। অন্যজন হলো নিকি, উইকেট কিপিং এ থাকে সে সব সময়। তখনই সেখানে আরো একটা নতুন ছেলে আসে। তারা তো কেউ ছেলেটাকে চিনতে পারে না। নাতাশা বলে তার ইচ্ছা এই ছেলেটা যেন তাদের বাড়িতে সব সময়ের জন্য থেকে যায়। তখন বাবু জানায় ছেলেটা কোথাও যাবে না, তার যাওয়ার জায়গা নেই। সে তার বাবার কাছ থেকে জানতে পেরেছিল যে ছেলেটার বাবা মা আর নেই। এটা শুনে তো ছেলেটার সাথে বন্ধুত্ব করার জন্য তারা নিচে চলে যায়। সেখানে নিজেদের পরিচয় দিয়ে জানতে পারে ছেলেটার নাম বিষ্ণু। সেদিন থেকে বিষ্ণু তাদের এই ফ্রেন্ড গ্যাং এর একজন সদস্য হয়ে যায়। তাদের এই গ্রুপটাকে সবাই চিনত। কাউকে জিজ্ঞেস করলে তারা সাথে সাথে বলে দিবে বাবু নিজেই আমাদের এই সকল কথা বলছিল। এরপরই দৃশ্য চলে যায় 27 বছর পর 2019 সালে। বাবুর তখন অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। সেখানে নিকি, প্রমোদ আর বিষ্ণুও ছিল। বাবু তার এই ট্রমা থেকে কোনোভাবেই বের হতে পারছিল না। বারবার তার অ্যাক্সিডেন্টের কথা মনে পড়তো। সে সেখানে সেসব মনে করে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। সেই সময় নার্স এসে তাকে শান্ত করতে থাকে। বিষ্ণু বলে যাই হোক তারা যেন বাবুকে দেখে রাখে। নার্স জানায় বাবু আসলে অনেক ভাগ্যবান যে সে তাদের মতো বন্ধু পেয়েছে। তখনই 14 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখা যায়। তারা 4 জন গাড়িতে করে পুনে হাইওয়ে দিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু তখনই রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখে বাবু গাড়ি থেকে নেমে যায় সেটা চেক করতে। তখনই সেই লোকটা বাবুর উপর আক্রমণ করে। তারপরে আরো 2 জন তার দিকে তেড়ে আসে তাকে মারতে। বাকি 3 জন তো গাড়িতে বসেই এসব দেখছিল, কেউ কিচ্ছু করতে পারছিল না। এখানে বাবু তার মাথায় আঘাত পেয়ে যায়। সে তো এখনো এই ট্রমা থেকে বের হতে পারেনি, তাই তাকে চার্চেই রাখা হয়েছিল। এরপর বর্তমানে নিকি বাবুর জন্য দুঃখ প্রকাশ করলে প্রমোদ জানায় এত ভালো একটা জায়গায় চিকিৎসার জন্য আনা হয়েছে তাকে, এর চেয়ে বেশি আর কি করবে তারা। তখনই বিষ্ণু বলে সে সব সময় তার টাকার গরমেই চলল। বন্ধুত্বের কথা কি ভুলে যায় সে নিজের স্বার্থ আসলে? যাই হোক, সে বাবুর উপর আক্রমণ হওয়া রাতের কথা কোনোদিনও ভুলতে পারবে না। তখন আবারও ফ্ল্যাশব্যাকে সেই রাতের দৃশ্য দেখানো হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছিল। প্রমোদ বিষ্ণু আর নিকিকে বলে পুলিশ যখন প্রশ্ন করবে তখন যেন তারা এটা না বলে যে কে হামলা করেছিল, কারণ যারা হামলা করেছিল বাবু তাদের জিনিস চুরি করেছিল, তাও প্রমোদের কথায়। প্রথমবার সে টাকা দিয়ে সব মিটিয়ে দিয়েছে, কিন্তু বাবু আবারও চুরি করেছে। আর এই লোকগুলো মানসিকারের লোক। তারা জানে যে মানসিকার কি ধরনের মানুষ। পুলিশ তাদের কিছুই করতে পারবে না, উল্টো প্রমোদরাই ফেসে যাবে। আর বাবু চুরি করেছিল বলেই তারা বাবুকে মেরেছে। এখন যদি তারা বলে দেয় যে কারা মেরেছে, তাহলে তো প্রমোদের নাম চলে আসবে, কিন্তু সে তা চায় না। জিজ্ঞাসাবাদের সময় বিষ্ণু বলে দিতে চেয়েছিল সব, কিন্তু প্রমোদের কথার জন্য সে মিথ্যা বলেছে। বর্তমানে বিষ্ণু বলে তাদের ছোটবেলার বন্ধু ছিল সে, কিন্তু হামলা হওয়ার সময় তারা কিছুই করতে পারেনি বাবুর জন্য। এখানে দেখা যায় বাবুর জন্য নিকি আর বিষ্ণুর অপরাধ বোধ হলেও প্রমোদের মধ্যে তা ছিল না। সে তার টাকার গরমেই ছিল। এরপর সেখান থেকে 141 কিলোমিটার দূরে সেই লেকের দৃশ্য দেখানো হয়। পুলিশ যেই মেয়ের লাশ উদ্ধার করেছিল তা অলরেডি পৌঁছে গিয়েছিল। অবস্থা অনেক খারাপ। তখনই সেখানে ইন্সপেক্টর প্রভাকর পাঠাক আসে এবং সাব ইন্সপেক্টর গোদবলে আসে। প্রভাকর তো পানিতে নেমে যায় মেয়েটার লাশ ভালো করে দেখতে। সে জানায় যে কোনো গহনা নেই, কিন্তু একটা বালা আছে। তার মানে এটা চুরি নয়, চোর হলে হাত কেটে নিত। এরপর নিকিদের দেখানো হয়। তারা বাড়ি ফিরে আসে। এখনো বিষ্ণু আর নাতাশা একে অপরকে দেখে একটু চুপ হয়ে থাকে। নিকি তো সবসময় ভিডিও করত, তখনও মোবাইল নিয়ে দুজনের মজা নিতে থাকে সে, যে ছোট থেকে বড় হয়েছে দুজন এক বাড়িতে, আর এখন কি করছে এসব। বিষ্ণু তখন নাতাশাকে সরি বলে আর বাড়ির ভেতরে যায়। নাতাশা এরপর চলে যায়
মুভি দেখার জন্য। তখন বিষ্ণুর কল্পনা থেকে আমরা বুঝতে পারি যে সে আর নাতাশা একে অপরকে ভালোবাসত। দৃশ্য চলে যায় ফরেন্সিক ল্যাবে। ডক্টর মহেশকে দেখা যায়, সে সেই মেয়েটার লাশের ফরেন্সিক রিপোর্ট তৈরি করছিল। সে সময় প্রভাকর আসলে মহেশ জানায় মেয়েটাকে ঘাড়ে আঘাত করে খুন করা হয়েছে। প্রভাকর তখন জিজ্ঞেস করে, তার মানে মেয়েটি ডুবে মারা যায়নি? মহেশ আরও জানায় যে মেয়েটার লাশ 4 দিন যাবৎ পানিতে ছিল, তাকে খুন করে পানিতে ফেলে দেওয়া হয়। ওদিকে আমরা নিকিদের দেখতে পাই, আর তখন জানা যায় প্রতাপ আসলে মানসিকারদের কবলে ফেসে গিয়েছে মোনা নামের একটা মেয়ের জন্য। প্রতাপ জানায় মানসিকারেরা মোনাকে অরবিন্দের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু মোনা তাকে পছন্দ করে না। তো মোনার বিয়ের আগেই অরবিন্দের বাড়ি দেখানো হয়। সেও মোনাকে পছন্দ করতো না, কিন্তু মানসিকার অনেক শক্তিশালী লোক হওয়াতে তার বাবা মায়ের কথায় সে মোনাকে বিয়ে করেছিল। এরপর নিকিকে দেখা যায়, সে একটা ভিডিও দেখছিল। সেই ভিডিওতে দেখা যায় একটা মেয়ে অনেক ভয়ে ভয়ে দৌড়াতে থাকে। মেয়েটার কাপড় পুলিশদের খুঁজে পাওয়া মেয়েটার কাপড়ের মতোই ছিল। পরে প্রভাকরকে দেখানো হয়, সে তার 2 মেয়ের চুল কেটে দিচ্ছিল। সে সময় মহেশ ফোন করে জানায় যে মেয়েটার লাশ পাওয়া গেছে, সে মেয়েটা প্রেগনেন্ট ছিল। ফোন তো তখন লাউডে দেয়া ছিল, তাই প্রভাকরের মেয়েরা এসব শুনে নেয়। এটা নিয়ে তারা দুজন মজা করতে থাকে। প্রভাকর তো তখন ফোনটা নিয়ে নেয়। মহেশ জানায় তার ফরেন্সিক রিপোর্ট করা শেষ হয়ে গেছে, প্রভাকর যে কোনো সময় সেটা এসে নিয়ে যেতে পারে। এরপরই প্রভাকর রিপোর্ট আনতে মহেশের ল্যাবে চলে যায়। সেখানে সে ইমোশনাল হয়ে গেলে মহেশ তাকে বোঝায়। প্রভাকর বলে মেয়েটার পরিবারের কাছে যাওয়া দরকার, তার শেষকৃত্য করা দরকার। তখন মহেশ বলে 72 ঘন্টার মধ্যে এই ধরনের বডি পুড়িয়ে ফেলতে হয়, কিন্তু প্রভাকর এখনো মেয়েটার পরিবারকে খুঁজে বের করতে পারেনি। প্রভাকর তখন তাকে বলে কিছুটা সময় বের করে দিতে। তখন মহেশ জানায় আধা ঘন্টা আগেই লাশ নিয়ে গেছে তারা শ্মশানের উদ্দেশ্যে। প্রভাকরও তখন সাব ইন্সপেক্টরকে নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখান থেকে লাশ নিয়ে সাব ইন্সপেক্টর নিজস্ব আইস ফ্যাক্টরিতে নিয়ে যায়, যেন লাশ আর নষ্ট না হয়। প্রভাকরের জন্য তাকে ধন্যবাদ জানায়। এরপরে আমাদেরকে 2005 সালের দৃশ্য দেখানো হয়। সেখানে মানসিকার ছিল, আর এখান থেকেই প্রমোদ আর মানসিকারের পরিচয় হয়। এরপর একদিন মানসিকার প্রমোদের কাছে জানতে চায় যে মোনা কি তাকে কিছু বলেছে অরবিন্দকে নিয়ে, যেহেতু মোনার সাথে তার পরিচয় ছিল। প্রমোদ তখন মানা করলে তারা এসব নিয়ে কথা বলতে থাকে। প্রমোদ মানসিকারকে জানায় অরবিন্দের দৃষ্টিভঙ্গি মোনার দিকে ঠিক নয়। মানসিকার হেসে কথা উড়িয়ে দেয় আর বলে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। দৃশ্য চলে যায় অতীতে, যখন মোনা ছোট ছিল। প্রমোদের তখন তার সাথে দেখা হয়। মোনা তো তখন গাছে চড়েছিল, কিন্তু সে তার বাবাকে ভয় পায়, তাই প্রমোদের কাছে সাহায্য চায় তাকে নামাতে। তখনই সেখানে মানসিকার এসে তাকে জানায় অনেক অপেক্ষার পর যখন সে সব আশা ছেড়ে দিয়েছিল, তখন মোনাকে সে পেয়েছিল। আজ প্রমোদেরও তার সাথে দেখা হয়ে গেল অবশেষে। পরে আমাদের নিকিকে দেখানো হয়, সে সেই ভিডিও দেখছিল। তখনই সেখানে বিষ্ণু আসে, সাথে সাথেই সে তা বন্ধ করে দেয়। বিষ্ণু তখন দেয়ালে একটা পেইন্টিং দেখে নিকিকে জিজ্ঞেস করে এটাকে। নিকি বলে কেন, দেখতে কেমন? বিষ্ণু কিছু না জেনেই বাজে কিছু মন্তব্য করতে থাকে। তখন নিকি জানায় এটা তার মা, যে কিনা ইন্স্যুরেন্সের জন্য আসা লোকটার সাথে অবৈধ সম্পর্কে ছিল। এ কথা শুনে বিষ্ণু থমকে যায়। নিকি আসলে ছোট থেকেই ড্রয়িং পছন্দ করত। একদিন তার মা তাকে বের করে দিয়ে বলে বাইরে গিয়ে ড্রয়িং করতে, ইন্স্যুরেন্সের আঙ্কেল আসছে কথা বলতে। কিন্তু লোকটা আসলে তিনি সেই লোকটার সাথে শারীরিক সম্পর্কে জড়ায়। নিকিও তা দেখতে পায়, তাই সে খাতায় 2 জন মানুষ আর একপাশে মনস্টার রেখে বলতে থাকে দুজনকে খেয়ে নিতে। সে সময় বৃষ্টি আসলে সে সেখানেই ভিজতে থাকে। বিষ্ণু তখন ছাতা নিয়ে তার পাশে বসেছিল। বর্তমানে নিকি বিষ্ণুকে জানায় যে সে তার মায়ের এসব নিয়ে পুরো একটা সিরিজ বানিয়ে নিয়েছে। বিষ্ণু কি দেখতে চায়? নিকি আরো জানায় তার মা ডক্টরের সাথেও এরকমটা করত। তখন তার ইচ্ছে করত তাকে মেরে ফেলতে, কিন্তু সে রক্ত পছন্দ করে না। তাই এসব নিয়ে ঘাটাঘাটি করার সময় সে খুঁজে পায় কোনো মহিলাকে মারতে হলে তাদের ঘাড়ের মধ্যে মারা উচিত, তাহলে রক্ত বের হবে না, কিন্তু সে মারা যাবে। বিষ্ণু এসব শুনে তাকে চুপ করতে বলে, কিন্তু নিকি আবার বলে তার মায়ের জন্য তার এখন প্রত্যেকটা মেয়েকে খুন করতে ইচ্ছে করে। পরে আবার প্রভাকরকে দেখানো হয়, সে সেই মেয়ের লাশের কাছে গিয়ে লাশটার সাথে কথা বলতে থাকে। দৃশ্য চলে যায় পরদিন। সে যখন বসেছিল তখন তার 2 মেয়ে তার হাতে নেল পলিশ লাগিয়ে দিচ্ছিল আর চুল বেঁধে দিচ্ছিল। সে সময় প্রভাকর তার স্ত্রীর কথা থেকে জানতে পারে যে সব গহনাতেই কোম্পানির লোগো থাকে। তাই সে সেই মেয়ের হাতে থাকা চুরির লোগো অনুযায়ী কোম্পানি খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কারণ যদি এখান থেকে কোনো ক্লু পাওয়া যায় তাহলে এই মেয়েটাকে বা এই চুরি কে কিনেছে সেখান থেকেই খুঁজে পাওয়া যাবে। এরপর সে একটা জুয়েলারির দোকান থেকে জানতে পারে এটি সাতারার
কিরণ সাওয়ালকারের। সেখান থেকে তারা অরবিন্দের বাবা মায়ের খবর পায়। অরবিন্দের মা জানায় এটা তার চুড়ি যা তিনি মোনাকে উপহার দিয়েছিলেন, আর মোনা হলো মানসিকারের মেয়ে। প্রভাকরের পর লাশের ডিএনএ টেস্ট করায়, তখনই সে জানতে পারে এটা মোনার লাশ ছিল। তাই সে মানসিকারকে সেই লাশ দিয়ে দেয় মোনার শেষকৃত্য করার জন্য। মানসিকার তো তার মেয়ের মৃত্যুতে অনেক ভেঙে পড়েছিল, তাই প্রমোদ সবসময় তার সাথে সাথেই থাকছিল। পরে একদিন প্রভাকর তাদের জিজ্ঞাসাবাদ করে, যেখানে প্রমোদ জানায় মোনার ফিয়ন্সে অরবিন্দ তাকে একদম সহ্য করতে পারত না। সে মোনাকে অনেকবার মেরেছে। অরবিন্দের মনে হতো মোনা অন্য কারো সাথে আছে। তখন মানসিকার তার দিকে তাকালে সে বলে এটা শুধু অরবিন্দের ধারণা ছিল, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে মোনা অন্য একজনকে পছন্দ করত, কিন্তু তার বাবার কথা ভেবে সে কিছুই করেনি। প্রভাকরের পর জিজ্ঞেস করে সে এসব কিভাবে জানতে পারলো। প্রমোদ জানায় সে মোনার অভিভাবকের মতো ছিল, তাই মোনা নিজেই তাকে এই কথা বলেছে। প্রভাকর বুঝতে পারে হয়তো অরবিন্দ এ কারণেই মোনাকে খুন করেছে, জেলাসির জন্য যে তার ফিয়ন্সে অন্য কারো সাথে আছে। তার উপর মোনা প্রেগনেন্টও ছিল। এরপর তারা অরবিন্দের বাড়িতে তল্লাশি করে আর সেখানেই অ্যাসিড পায়। প্রমোদের মতে এসব দিয়েই সে মোনাকে ধমকি দিত, তাই তারা অরবিন্দকে গ্রেফতার করে নিয়ে যায়। থানায় কেস নিয়ে কাজ করার সময় সাব ইন্সপেক্টর মোনার কম্পিউটার থেকে জানতে পারে একজন শক্তিশালী লোক তার উপর নজর রাখছিল। সে তখন প্রভাকরকে দেখায় মোনার পোস্টে সেই লোকটা কিছু আজে বাজে কমেন্ট করেছে আর তাকে কিডন্যাপ করার কথাও বলেছে। প্রভাকর মনে করে এটা অরবিন্দ ছাড়া আর কেউ নয়, তাই সে সোজা চলে যায় অরবিন্দের কাছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য। এখানে অরবিন্দ জানতে পারে মোনা প্রেগনেন্ট ছিল। তখন সেখানে বিষ্ণু আসে আর সে ছিল একজন উকিল। এই কেসে সে অরবিন্দের পক্ষে, তাই সে প্রভাকরকে বলে অরবিন্দকে ছেড়ে দিতে, কারণ তাদের কাছে অরবিন্দের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই যে অরবিন্দ খুন করেছে। প্রভাকর বলে ম্যাজিস্ট্রেট তাদের 15 দিনের কাস্টাডি দিয়েছে। বিষ্ণু বলতে থাকে প্রমাণ তাদের সামনে থাকা জরুরি। এরপরই সে অরবিন্দের সাথে কথা বলার অনুমতি নেয়। এরপর প্রভাকর সেদিনকার সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারে মোনার গাড়ি সকালে 10টার দিকে গিয়েছিল আর সন্ধ্যা 6:30টার দিকে ফিরে এসেছে। এতক্ষণে মোনাকে মেরে ফেলা হয়েছিল, তার মানে গাড়িটা অন্য কেউ নিয়ে এসেছে। সাব ইন্সপেক্টর জানায় লোকটা তাহলে অরবিন্দ নয়, কারণ সে তখন বিয়েতে ছিল। প্রভাকর বলতে থাকে তাহলে তার লোক হতে পারে। এই ফুটেজের একটা ভালো কপি বের করে আনতে হবে। এর মধ্যেই দেখা যায় এই কেসের খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে আর কেউ একজন বাজে ছবি আর ভিডিওতে মোনার মুখ বসিয়ে ইন্টারনেটে ছেড়ে দেয়। প্রমোদ মনে করে এই কাজ অরবিন্দ আর তার বাবা মিলে করেছে, তাই সে অরবিন্দের খোঁজে থানায় চলে যায়। তখনই সে সেখানে বিষ্ণুকে দেখে আর বুঝতে পারে সে অরবিন্দের উকিল হয়ে এখানে এসেছে। এজন্য সে বিষ্ণুর উপর খুবই রেগে যায়। তখন বিষ্ণু তাকে জানায় সে যেরকম মানসিকারের জন্য কাজ করে বিষ্ণুও সাপলেদের জন্য কাজ করে। প্রমোদ তো মোনার জন্য অনেক ভেঙে পড়েছিল আর এখন তার ছোটবেলার বন্ধুও তার সাথে নেই, তাই সে আরো ভেঙে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মোনা মুম্বাই আসতে চাইলে মানসিকার তার দেখাশোনার জন্য প্রমোদকে রাখে। প্রমোদরা মোনার চাইতে অনেক বড় ছিল, তাই মোনা তাকে চাচ্চু বলে ডাকত আর তার বাকি সব বন্ধুদের আঙ্কেল। সে সবার সাথেই পরিচিত ছিল। মুম্বাই এসে প্রথমেই ভুলবশত সে একটা চুরি করে বসে। প্রমোদ তখন এটা কোনোভাবে সামলে নেয়। মোনা এরপর তাদের বাড়ি এসে ঘোরাঘুরি শুরু করে নিকি আর বিষ্ণুকে নিয়ে। বর্তমানে সেই বিষ্ণুই অরবিন্দকে ছাড়িয়ে নিয়েছিল, এজন্য অরবিন্দের বাবা তাকে ধন্যবাদ জানায়। পুলিশ তাদের বাড়িতে যে অ্যাসিড পেয়েছিল বিষ্ণু পুলিশদের বলেছে এই অ্যাসিড তাদের ব্যবসার কাজের জন্য আনা হয়েছিল। এটা অরবিন্দ মোনাকে ভয় দেখানোর জন্য আনেনি। যাক, এরপরে তারা থানা থেকে বের হচ্ছিল, কিন্তু তখনই সে দেখতে পায় পুলিশ নাতাশাকে নিয়ে এসেছে জিজ্ঞাসাবাদের জন্য। বিষ্ণু তো এসব দেখে খুবই রেগে যায়, তাই সে নাতাশার কাছে গেলে নাতাশা জানায় তার কোনো সাহায্য চাই না, তাই বিষ্ণু সেখান থেকে চলে আসে। এরপর সে প্রমোদকে ফোন করে এটা জানায়। প্রমোদ তাকে এর কারণ জিজ্ঞেস করলে সে জানায় পুলিশ মনে করছে মোনার হত্যাকাণ্ডে নাতাশা জড়িত আছে। প্রমোদ বলে বিষ্ণু সাহায্য করছে না কেন। বিষ্ণু জানায় একই কেসে সে অরবিন্দের উকিল, তাছাড়া নাতাশা তার সাথে কথাও বলতে চাচ্ছে না, এজন্য প্রমোদ নাতাশার সাথে কথা বলতে চায়। বিষ্ণু তখন ফোন নাতাশার কাছে নিয়ে যায়। নাতাশা প্রমোদকে জানায় সে বিষ্ণুর সহযোগিতা চায় না, তাদের দুজনের মধ্যে অতীতে হওয়া ঝামেলার জন্য নাতাশা এরকমটা করছিল। জিজ্ঞাসাবাদের সময় বিষ্ণু নাতাশার সাথেই বসেছিল। প্রমোদ তখন তাকে একটা ফুটেজ দেখায় যা মোনার মোবাইলে রেকর্ড করা হয়েছে। এখানে দেখা যায় নাতাশা মোনাকে মেরে ফেলার ধমকি দেয়। এসব দেখে নাতাশা জানায় মোনা তাকে আন্টি বলে ডেকেছিল, তাই সে রেগে এরকমটা বলেছে। তাছাড়া অন্য আর একটা বিষয় আছে, নাতাশা একজনের সাথে খুব ঘনিষ্ঠ ছিল,
সেই সময় দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় মোনার জন্মদিনের অনুষ্ঠানে সে নিজেই বিষ্ণুকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সে মোনার জন্য তাকে রিজেক্ট করে দেয়। এ কারণেই মূলত নাতাশা মোনার উপর রেগেছিল। একদিন একটা অনুষ্ঠানে মোনা নাতাশার সামনেই বিষ্ণুর সাথে নাচতে থাকে, আর তখনই এই ঘটনা ঘটে। সে রেগে মেগে মোনাকে মারে, আর রাগের মাথায় তাকে জানে মেরে ফেলার ধমকিও দেয়। একে তো মোনা সবার সামনে তাকে আন্টি বলেছিল, তার উপর ছোটবেলার ভালোবাসা কেড়ে নিয়েছিল, তাই সে এসব বলেছে। কিন্তু তার মানে এটা নয় যে সে সত্যি সত্যি মোনাকে খুন করেছে। তখনই প্রভাকর জানায় মোনার মৃত্যুর দিন শুক্রবারে তার মোবাইল থেকে অরবিন্দ, প্রমোদ আর মানসিকারকে মেসেজ দেয়া হয়েছিল, কিন্তু ততক্ষণে মোনা মারা গিয়েছিল। মানে অন্য কেউ তার মোবাইল থেকে এদেরকে মেসেজ করেছে। তাই প্রভাকর জানতে চায় নাতাশা শুক্রবার সন্ধ্যায় কি করছিল। সে তো বলতে পারে না। প্রমোদ তখন সেখানে অফিসার বাপাটকে নিয়ে আসে। বিষ্ণু তখন নাতাশাকে বোঝায় সে জানে তাকে যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিতে হবে, তাই নাতাশা যেন বলে দেয় সব তাদের। নাতাশা তো কিছু বলতে না চাওয়ায় প্রভাকর তাকে গ্রেফতার করে নেয়। নাতাশা অনেক বেশি ভয় পেয়ে গেলে বিষ্ণু তাকে বলে সে যেন শান্ত হয়ে সবকিছু করে। এরপরে বিষ্ণু বাড়ি এসে এই সব কিছু প্রমোদকে জানায়। প্রমোদ বলে মোনা তাকে বলেছিল সে কাউকে পছন্দ করে, কিন্তু সে এই ব্যাপারটায় অতটা গুরুত্ব দেয়নি তখন। আর এখন জানতে পারছে মোনা প্রেগনেন্ট ছিল। সে না হয় ইগনোর করেছে, কিন্তু পুলিশের তো এই বিষয়টা তদন্ত করে দেখা দরকার, কারণ এটা তার খুনের সাথে জড়িত থাকতে পারে। প্রমোদ বিষ্ণুকে আরো বলে সে যেন পুনেতেই থাকে। সে মুম্বাই যাবে কিছু সোশ্যাল কাজের জন্য, মিনিস্টারের অর্ডার। সেখানে গেলে রিপোর্টাররা এসে প্রমোদকে জিজ্ঞেস করে যে মোনার মৃত্যু নিয়ে সে কি বলতে চায়। প্রমোদ জানায় তার কোনো ধারণা নেই এই নিয়ে। মোনা তার সামনেই বড় হয়েছে, আর এখন কেউ তাকে খুন করে ফেলেছে, তাই সে চায় মোনা যেন তার মৃত্যুর সঠিক বিচার পায়। এখন খুনি যেই হোক সে শুধু ন্যায় বিচার চায়। তো পরদিন ভোরবেলায় প্রভাকর জানতে পারে তারা যেই লোককে সন্দেহ করেছে সে নিকি ছিল, তাই তারা সেখানে গিয়ে তার সব জিনিসপত্র নিতে থাকে তদন্তের জন্য। সিকিউরিটি তখন প্রমোদকে সেখানে নিয়ে আসে। আজ প্রমোদও দেখতে পায় মোনার মৃত্যুর আগের ফুটেজ ছিল, যেখানে নিকি তাকে তাড়া করছিল। পুরো ভিডিও ছিল এখানে। প্রমোদ তো এটা দেখে একেবারে হতবাক হয়ে যায়। সে তো ভাবতেও পারেনি নিকি এসবের সাথে জড়িত থাকবে। পরে বিষ্ণু থানায় গেলে প্রভাকর বলে এখন তো আরো অনেকের হয়ে তাকে এই কেস লড়তে হবে। বিষ্ণু জানায় আপাতত সে শুধু নাতাশার জন্যই এসেছে, সে নিকির জন্য নতুন উকিল নিয়ে আসবে। তখন প্রভাকর জানায় যে বিষ্ণু চাইলে আগে কথা বলে নিতে পারে নিকির সাথে। তো সে যখন কথা বলতে যায় তখন নিকি বাচ্চাদের মতো ব্যবহার করছিল। বিষ্ণু তাকে সব বুঝিয়ে বলে যে জিজ্ঞাসাবাদের সময় কি কি করতে হবে। প্রভাকরের পর তাকে তার করা ভিডিও দেখিয়ে জিজ্ঞেস করে যে শেষে কি মোনা মারা যাবে। নিকি বলে সে মুভি বানিয়েছে। প্রভাকরকে যদি সেটা বলেই দেয় যে শেষে কি হবে, তাহলে তো সে স্পয়লার পেয়ে যাবে, তাই সে বলবে না। আর নিকি আরো বলে যে এডিট এখনো শেষ হয়নি। মুভির শেষে যখন ক্যারেক্টারটা বসে থাকবে আর তারা বড় গাছের কাঠ দিয়ে তার ঘাড়ে আঘাত করবে, সেই সিনটা আসলেই দেখতে অনেক সুন্দর ছিল। নিকি আসলে যা বলছে তা কি সত্যি কিনা তার কিছুই বোঝা যাচ্ছিল না। প্রভাকরও তো তার কথার ধরন দেখে হতবাক হয়ে যায়। সে বলে তার এতদিনের কাজে আজ প্রথম কেউ এত সহজেই খুব সুন্দর করে সবটা বর্ণনা করে দিয়েছে। নিকিকে তারা এখন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে। তারা চলে গেলে বিষ্ণু আবারও সেই ভিডিওটা দেখতে থাকে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল নিকি মোনাকে টর্চার করছে, আর শেষে একটা ব্যাট দিয়ে তার ঘাড়ে আঘাত করেছে, যার ফলেই মোনার মৃত্যু হয়েছিল। সেই রাতে বিষ্ণু আর প্রমোদ এই নিয়ে কথা বলছিল। বিষ্ণু জানায় নিকি বলেছে আরো ফুটে যাচ্ছে, তাদের সেগুলো দেখতে হবে। প্রমোদের পর জিজ্ঞেস করে তাহলে এখন কি নাতাশা বের হয়ে যাবে? বিষ্ণু বলে না, কারণ পুলিশ মনে করছে নাতাশা আর নিকি মিলেই এই হত্যা করেছে, তাই সে এত তাড়াতাড়ি ছাড়া পাবে না। ফ্ল্যাশব্যাকে থানায় নিকি রাখা ছবি দিয়ে প্রভাকর তাকে প্রশ্ন করছিল। বিষ্ণুও সেখানে ছিল। প্রভাকর তাকে জিজ্ঞেস করে সে কি সব মেয়েদের এই চোখেই দেখে? নিকি জানায় হ্যাঁ, কিন্তু যতক্ষণ না সে তার বন্ধু হয়ে যাচ্ছে। মোনা তার বন্ধু হয়ে গিয়েছিল, কিন্তু এ কথা শেষ হওয়ার আগেই নিকি ওয়াশরুমে যেতে চায়। সেখানে গেলে প্রভাকর আর বিষ্ণু দুজনেই বাইরে আসে। বিষ্ণু তখন প্রভাকরকে বলে নিকি যা বলছে সবটা সত্যি হবে এরকমটা নয়, তারা ছোট থেকে একসাথে আছে। সে খুব ভালো করেই জানে নিকি কাউকে খুন করার মতো নয়। সে আসলে তার মায়ের জন্য এরকম হয়েছে, তার মায়ের ব্যবহারের জন্য। নিকি একদম বিগড়ে গিয়েছে, তার মাই তাকে এরকমটা করেছে। তার মায়ের জন্য সে অন্য মহিলাদেরও এরকম ভাবে, কিন্তু এই সবকিছু শুধু তার মনের মধ্যেই রয়েছে। সে আসলে এরকম নয়। প্রভাকর তখন তাকে জানায় সে বুঝতে পারছে
বিষ্ণু এখন কোন পর্যায়ে আছে, কিন্তু তাদের সামনে সব প্রমাণ রাখা আর তাকে সেই প্রমাণের হাত ধরেই এগোতে হবে। এরপর জিজ্ঞাসাবাদে প্রভাকর একটা ড্রয়িং এ আই লাভ ইউ লেখা দেখতে পায়। এটা দেখেই সে জিজ্ঞেস করে সে কি এই কথা মোনাকে বলেছে। নিকি জানায় এটা নাতাশা, মোনা নয়। তার উত্তরে বিষ্ণু অবাক হয়ে যায়। নিকি জানায় সে ছোট থেকে নাতাশাকে পছন্দ করে। নাতাশা বেস্ট একটা মেয়ে, তার নাতাশাকে খুব ভালো লাগে। নাতাশা ছোট থেকেই তার অনেক খেয়াল রাখতো, এজন্যই তার নাতাশাকে ভালো লাগে। কিন্তু নাতাশা তাকে ভালোবাসতো না, কারণ তার ভালোবাসা তো ছিল বিষ্ণু। কিন্তু বিষ্ণু নাতাশাকে ছেড়ে দেয় শেষ মুহূর্তে, এর জন্য তার অনেক রাগ হয়। তখন প্রভাকর জিজ্ঞেস করে সে ওয়াশরুমে যাওয়ার আগে বলেছিল মোনা তার বন্ধু ছিল, কিন্তু তারপর কি বলতে চাচ্ছিল সে। নিকি জানায় কিন্তু সে নাতাশাকে জ্বালাতন করছিল। প্রভাকর বলে আর এই জন্যই নিকি আর নাতাশা মিলে তাকে খুন করেছে। সে সময় বিষ্ণু তাকে থামিয়ে দেয় আর বলে এভাবে প্রশ্ন করলে তো নিকি ঘাবড়ে যাবে। তাই প্রভাকর যেন তার লিমিটে থেকে প্রশ্ন করে। এসব নিয়ে তো প্রভাকর আর বিষ্ণুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখন নিকি জানায় নাতাশা এসবে জড়িত নেই। তাই বিষ্ণু যেন প্রভাকরকে বোঝায় যে নাতাশা এসবে কখনোই ছিল না। প্রমোদ এসব শুনে বারবার অবাক হচ্ছিল। নিকি নাতাশাকে পছন্দ করে এটাও সে ভাবতে পারছিল না। বিষ্ণু জানায় পুলিশ নিকির এই কথা বিশ্বাস করতে চাচ্ছে না যে নাতাশা এসবের সাথে জড়িত নয়। তাদের মধ্যে দুজন মিলেই খুনটা করেছে। প্রমোদ বলে যে করেই হোক বিষ্ণু যেন নাতাশাকে জেল থেকে বের করে আনে, এই দায়িত্ব তার। বিষ্ণু বলে এর জন্য নাতাশার অনুমতি লাগবে। প্রমোদ যেন এই নিয়ে নাতাশার সাথে কথা বলে আর নিকির জন্য সে মানসিক রোগের একটা রিপোর্ট তৈরি করবে। এটা তাকে ছাড়াতে সাহায্য করবে কিনা সে জানে না, কিন্তু সে চেষ্টা করে দেখবে। প্রমোদ তখন বলে তার কথায় মনে হচ্ছে সে সব আশা ছেড়ে দিয়েছে। বিষ্ণু জানায় সে আশা ছাড়েনি, এখনো চেষ্টা করছে। প্রমোদ বলতে থাকে সাপলাতের জন্য এরকম করছে সে, এখনো কিন্তু অরবিন্দের উপর থেকে সন্দেহ সরেনি। প্রমোদ বলে এই পুলিশ এটা কেন খুঁজে দেখছে না যে মোনার ভালোবাসা কে ছিল আর তার পেটেই বা কার সন্তান। এসব বের করতে পারলেই তো কেস অর্ধেক শেষ হয়ে যেত। বিষ্ণু জানায় এসব নিয়ে কি করবে তারা, ক্রিমিনাল নিয়ে তাদের কাছে প্রমাণও আছে। যখন ক্রাইম হয়েছিল তার ফুটেজও আছে, স্পষ্ট সব দেখা যাচ্ছে। তাহলে আর এসব জেনে তাদের কি লাভ, তারা ক্রিমিনাল পেয়ে গেছে, বাকি সব দিয়ে তাদের কোনো কাজ নেই। প্রমোদ বলে দুদিন পর সে মানসিকারের সাথে দেখা করবে, তখন কি বলবে তার বোন আর ছোটবেলার বন্ধু এই খুনের সাথে জড়িত। এরপরে দৃশ্য কাট হলে দেখা যায় বিষ্ণু গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তখন সেই চার্চের একজন নার্স যেখানে বাবু ছিল সে বিষ্ণুকে কল করে আর্জেন্টলি সেখানে ডাকে। সে তো দ্রুত সেখানে পৌঁছে যায় আর তখন দেখতে পায় বাবু আর নেই। এরপর আবারও দৃশ্য কাট হয়। পরে দৃশ্য চলে যায় থানায়। তো দেখা যায় বিষ্ণু নাতাশার সাথে কথা বলার জন্য গিয়েছিল। সে নাতাশাকে জানায় বাবু মারা গেছে। এরপর সে নাতাশাকে বলে তার পুলিশের কাছে এইটা বলতে হবে যে সে ওই ক্রাইমের সময় অন্য কোথাও ছিল। আর নাতাশা যদি এইটা না করে তাহলে বিষ্ণু তাকে সাহায্য করতে পারবে না, সে তাকে এখান থেকে বের করতে পারবে না। তাই নাতাশাকে এটা করতেই হবে। নাতাশা জানায় সে তো ভুলে গেছে যে তখন সে কোথায় ছিল। বিষ্ণু তখন তাকে বেবি বলে ডাকে। নাতাশা তো খুবই রেগে যায়। বিষ্ণু তাকে বসিয়ে বলে সে তাকে সব খুলে বলবে। নাতাশা তখন তার কথা শুনতেই চায় না, কিন্তু বিষ্ণু তাকে বলে যে একবার তার কথা শুনতে, এরপরই সে তাকে একা ছেড়ে দিবে। নাতাশাও তখন অনুমতি দেয়। এবার সে বলতে থাকে যে ছোট থাকতে তার বাড়ি ছিল একটা সমুদ্রের পাশে। সে তখন 8 বছরের। তার মা তাকে নিষেধ করা সত্ত্বেও সে তার বন্ধুকে নিয়ে সন্ধ্যায় সমুদ্রের তীরে খেলতে যেত। কিন্তু তখনই ঝড় আসে একদিন আর পানি তীরে চলে আসতে থাকে। সে তো ভয়ে দাঁড়িয়ে থাকে, কিচ্ছু করতে পারে না। পানি তার হাঁটু পর্যন্ত চলে এসেছিল। তার মা তো এজন্য তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। সে শুনতে পারছিল তার মা তার নাম ধরে ডাকছে, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার জন্য সে তার মাকে দেখতে পারেনি। পরে তার মা তার থেকে মাত্র 10 পা দূরে ছিল, কিন্তু তখনই বড় একটা ঢেউ আসে আর চোখের পলকেই তার মা তার চোখের সামনে থেকে হারিয়ে যায়। কিন্তু সে সেখানে বেঁচে গিয়েছিল। ঢেউ আসার পরও তীরেই ছিল, কিন্তু তার মা থাকতে পারেনি। নাতাশা এসব শুনে জিজ্ঞেস করে যে এখন তাকে এসব কেন বলছে বিষ্ণু, এসবের কারণ কি? বিষ্ণু জানায় কারণ সে ভয় পায় যদি আবারও সে একা হয়ে যায়। সে নাতাশাকে অনেক ভালোবাসে, তাই সে নাতাশার সাথেই থাকতে চায়। নিজের বাকিটা জীবন সে নাতাশার সাথেই কাটাতে চায়। সে শুধু আরো কিছু সময় চেয়েছিল, কিন্তু নাতাশা তো তার এসব কথা শুনেও কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে প্রমোদ মানসিকারকে জানিয়ে দেয় যে ক্রাইমে তার বন্ধু আর তার বোন জড়িত, তবে কিছু একটা করা যাবে। মানসিকার তখন জানায় তার চোখে অরবিন্দ দোষী আর তার বোন এবং তার বন্ধুকেও সে সমান দোষী মনে করে। কিন্তু এরপর সে প্রমোদকে তার কাছে ডাকে আর তাকে বলে যে সে তার নিজের লোক, তাই সে তাকে একটা চান্স দিচ্ছে।
তাদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য। সেদিন রাতে আরভিনকে দেখা যায়, সে বন্ধুদের সাথে পার্টি করে ফিরছিল, কিন্তু তখনই দুজন লোক বাইক নিয়ে এসে পেট্রোল দিয়ে আরভিন্দের গায়ে আগুন লাগিয়ে দেয়। এর ফলে আরভিন্দের সাথে সাথে সেখানে মৃত্যু হয়। পরদিনই থানায় প্রভাকর বিষ্ণু আর প্রমোদকে ডাকে। সে বুঝতে পারে মানসিকারের লোক ছিল এর সাথে জড়িত। 14 বছর আগেই সে মানসিকারকে গ্রেপ্তার করতে পারত, কিন্তু তারা সেদিন মিথ্যা বলায় সে তা করতে পারেনি। তো পরে জিজ্ঞাসাবাদ রুমে সাব ইন্সপেক্টর গোদাবলে নিকিকে নিয়ে আসে। সেখানে এসে বাচ্চাদের মতো দুষ্টামি শুরু করে দেয়। গোদাবলে তো খুব রেগে যায়। তখনই বিষ্ণু এসে গোদাবলেকে সেখান থেকে বের করে দেয় আর নিকিকে বলে সে তার মানসিক রিপোর্ট তৈরি করেছে, এখন পুলিশ আসবে নিকিকে জিজ্ঞাসাবাদ করতে। তারা মনে করছে এসব কিছুই নিকি করেছে। তারা সব ফুটেজও পেয়েছে, শুধু পানি ফেলে দেওয়ার ভিডিও ছাড়া। তাই এখন যেন নিকি উল্টোপাল্টা কিছু না করে, চুপচাপ যেন বসে থাকে, সে সব সামলে নিবে। কিন্তু পুলিশ সেখানে এসে নিকিকে কোনো প্রশ্ন করার আগেই নিকি বলে দেয় যে মাকরান্দ শান্তি ভবনে কাজ করে, বাকি 2 হার্ড ড্রাইভ তার কাছেই আছে। এই শুনে তো প্রভাকর আর দেরি না করে বেরিয়ে পড়ে। তারা চলে গেলে নিকি বিষ্ণুকে বলে সে ফুটেজ নিজের কাছে রাখতে পারবে না, সিকিউরিটি বলতে একটা কথা তো আছে। বিষ্ণু বলে সে মানা করেছিল কিছু না বলতে, সে কি চুপ থাকার কথা বুঝতে পারে না? নিকি বলে 2টো হার্ড ড্রাইভ, টেক্স আউট টেক্স আছে, রিটেক্সও আছে তার কাছে, আরো অনেক কিছুই আছে তার কাছে। পুলিশেরও তো এসব জানা দরকার, তাই না? কত কষ্টের বিষয় এটা, একটা ফিল্ম বানানো। বিষ্ণু তখন আউটটেক্স বলতে সে কি বোঝাতে চাইছে সেটা জানতে চায়। নিকি বলে আউটটেক্স মানে অ্যাক্টিং। মোনা কত ভালো অ্যাক্টিং পারে, এক্সপিরিয়েন্স কম থাকা সত্ত্বেও। বিষ্ণু তখন অবাক হয়ে জিজ্ঞেস করে ভালো অভিনেত্রী মানে? সে কি বোঝাতে চাইছে? সে তো ফিকশনাল মুভি বানাচ্ছিল শুধু, সত্যিই কোনো খুন করেনি। সে মোনার বিরুদ্ধে ছিল না। নিকি বলে তো সে কি মনে করেছে নিকি একজন খুনি? খুন করেছে সে? বিষ্ণু তখন বলে সে সব আগে বলেনি কেন? নিকি জানায় সে একজন আর্টিস্ট, আর একজন আর্টিস্ট নিজের আর্ট সবাইকে খুলে বলে না। তার এসব কথা শুনে বিষ্ণু তো খুশিতে নাচতে থাকে, কারণ এখন সে নিশ্চিত খুনি তার বন্ধু নয়। বিষ্ণু এসব কিছু প্রভাকরকে জানায়, আর বাকি ফুটেজেও দেখা যাচ্ছিল এটা নাটক ছিল, তারা শুধু ফিল্ম বানাচ্ছিল। মোনা দেখতে চেয়েছিল তার মধ্যে অ্যাক্টিং এর ট্যালেন্ট আছে কিনা। প্রভাকর জিজ্ঞেস করে তাহলে তারা যে ভিডিও করেছে এটা সেই জায়গায় কেন যেখানে মোনার লাশ পাওয়া গেছে? এখানে গিয়ে ফিল্ম বানানোর কথা নিকিকে কে বলেছে? নিকি জানায় মোনা নিজেই বলেছে তার মতে এটা ভালো একটা জায়গা এই ধরনের ফিল্ম বানানোর জন্য। তো ভিডিওতে দেখা যায় মোনা স্নোকি বলে কাউকে সম্বোধন করে। নিকি জানতে চায় এটা আবার কে? মোনা উত্তরে বলে এটা জানতে হলে নিকিকে তার লাশের উপর দিয়ে যেতে হবে। সেদিন রাতে বাড়ির ছাদে নিকি, প্রমোদ আর বিষ্ণু পার্টি করে নিকির জন্য। নিকি সেখানে বাবুর কথা বলছিল। তখনই প্রমোদ বিষ্ণুকে বলে এখন শুধু নাতাশাকে বের করে আনতে হবে। বিষ্ণু আবারও জানায় আলাবাই ছাড়া তার কিচ্ছু করার নেই, কিন্তু নাতাশা তো আলাবাই দিচ্ছেই না। এখানে আলাবাই বলতে এমন স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে যেখানে অ্যাকিউজ জানাবে যে ক্রাইম সিনের সময় সে সেখানে ছিলই না, অন্য কোথাও ছিল। তো এই জিনিসটাই নাতাশা বলছে না। প্রমোদ তখন জিজ্ঞেস করে এই একটু তথ্য নিয়ে কি তারা নাতাশার উপর চার্জ ফাইল তৈরি করতে পারবে? বিষ্ণু বলে নাতাশাকে ফাঁসাতেও পারে, আবার ছেড়েও দিতে পারে, আবার শেষে অপরাধীও করে দিতে পারে। নাতাশা আলাবাই না দিলে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তখন প্রমোদ বলে তাহলে এখন তাদেরকে মোনার ভালোবাসা স্নোকিকে খুঁজে বের করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই নাতাশাকে বের করার। পরে প্রমোদকে দেখা যায় সে মোনার 2জন বান্ধবীর কাছে যায় যে তারা কিছু জানে কিনা এটা জিজ্ঞেস করতে। সেখানে একজন জানায় সে তাদের সাথেই বের হতো, কিন্তু মাঝে মধ্যে একা বের হতো। সে একবার মোনাকে গাড়িতে দেখেছিল। মোনার গাড়ি ছিল, কিন্তু একটা ছেলে সেই গাড়ি চালাচ্ছিল। আরো কয়েকজনের কাছ থেকে সে জানতে পারে লোকটা 6 ফুটের মতো লম্বা, বডিও বেশ ভালো ছিল, আর চুলগুলো লম্বা ছিল MS ধোনির মতো। প্রমোদ এই সব ভিডিও করে নিয়ে আসে। পরে সেই ভিডিও ফুটেজগুলো প্রভাকরকে দেখায়। পুলিশ জানায় এসবে কিছু হবে না। প্রমোদ তখন বলতে থাকে সে এত সব প্রমাণ নিয়ে এসেছে, এখন তো তারা তাকে খুঁজে দিতেই পারবে, আর তাছাড়া ছেলেটা গাড়ি চালিয়েছিল, তার ফিঙ্গারপ্রিন্ট তো পেয়েই যাবে। প্রভাকর জানায় কেস শুরু হওয়ার 2 দিন পর মেকানিকরা গাড়ি ঠিক করে পরিষ্কার করে মোনার বাড়ি দিয়ে এসেছে। এখন আর গাড়ি থেকে কিছুই পাওয়া যাবে না, কিন্তু সে যেন চিন্তা না করে, তার এই কষ্ট বিফলে যাবে না। তারা এই স্নোকিকে ঠিকই খুঁজে বের করবে। এরপরে বিষ্ণুকে কেউ একজন কল করে নাতাশার ব্যাপারে জানায়। সে বলে ক্রাইমের দিন রাতে নাতাশা তার সাথে ছিল, তার স্ত্রী সন্তানও ছিল। ওই দিন নাতাশা তাকে প্রোটেক্ট করেছে, আর আজ সে করছে।
তার এই স্বীকারোক্তির জন্য নাতাশাকে ছেড়ে দেওয়া হয়। দেখা যায় নাতাশা বেরিয়ে এসে লোকটাকে জড়িয়ে ধরে। বিষ্ণু তো তখন চুপচাপ দাঁড়িয়ে এসব দেখছিল। সেদিন সন্ধ্যায় দেখা যায় নিকি, প্রভাকর, প্রমোদ আর বিষ্ণু থানার বাইরে বসে চা খাচ্ছিল। প্রভাকর বলে কাল পর্যন্ত কতজন ছিল যারা সন্দেহের তালিকায় ছিল, আর আজ একজনও নেই। তার নিজের ক্যারিয়ারের উপরেই সন্দেহ হয় মাঝে মধ্যে। তখন প্রমোদ বলে যদি কেউ স্নোকিকে খুঁজে বের করতে পারে তাহলে সে আর কেউ নয়, প্রভাকর নিজেই। সেই পারবে স্নোকিকে খুঁজে বের করতে, আর এটা তাকে এই কেসের সামনে এগোতে সাহায্যও করবে। তো রাতে নিকির জন্মদিনের জন্য পার্টি করা হচ্ছিল। দেখা যায় নাতাশা সেই লোকটার সাথে অনেক খুশি ছিল। বিষ্ণু কিছুটা দূরেই মন খারাপ করে তাদের এইসব দেখছিল। তখনই তার কাছে প্রমোদ যায়। তখন সেখানে প্রভাকর আসে। তারা তাকে তাদের পার্টিতে জয়েন করতে বলে। প্রভাকর জানায় সে ডিউটির জন্য এসেছে এখানে। সে প্রমোদকে জানায় মোনার ভালোবাসায় স্নোকিকে সে পেয়ে গেছে। সবাই সেখানে জড়ো হয়ে যায় এই কথা শোনার জন্য। এরপরই প্রভাকরের আদেশে গোডাবলে বলতে শুরু করে মোনার ল্যাপটপে হাই সিকিউরিটি দিয়ে একটা ফোল্ডার সেভ করা ছিল। তারা দক্ষ কারিগর দিয়ে সেই ফোল্ডারটা আনলক করেছে। এখান থেকে তারা সাসপেক্ট পেয়েছে, কিন্তু যথাযথ প্রমাণ নয়। প্রমাণ পেলে তারা নিঃসন্দেহে সামনে এগোতে পারত, আর স্নোকি আসলে কে সেটা বলতে পারত। তারা মোনার ফোনের 4 মাসের রেকর্ডও বের করেছে। এখান থেকে জানতে পেরেছে মোনার ফোন এই 4 মাসে বেশিরভাগ সময় সেই সাসপেক্টের ফোনের লোকেশনের সাথেই দেখা গেছে। সেই স্নোকি আর মোনার লোকেশন ট্র্যাক করে জানা গেছে যে মাসে কয়েকবার তারা দুজন ক্রাইম স্পটেও সময় কাটিয়েছে। মার্ডারের দিনও লোকেশন একসাথে সেখানেই দেখাচ্ছিল। নিকি বলে এত সব প্যাচাল না করে তারা যেন এটা বলে দেয় যে স্নোকিটা আসলে কে। প্রভাকর তখন বিষ্ণুর কাছে যায়। সবাই মনে করে স্নোকি হয়তো বিষ্ণু, কিন্তু তখন বিষ্ণু প্রমোদের সামনে গিয়ে তাকে স্নোকি বলে ডাকে। সবাই মনে করে বিষ্ণু মজা করছে, প্রমোদ কিভাবে হবে। কিন্তু বিষ্ণু তাদের কথার জবাব না দিয়ে প্রমোদকে বলে সে কি জানে পুলিশ কেন তার মোবাইল ট্র্যাক করেছে। জানে না তো? সে জানে। আসলে ওই সিক্রেট ফোল্ডার থেকে পুলিশ একটা ভিডিও পেয়েছিল। এই ভিডিও তারা তাকেও দেখিয়েছে। তার কি কিছু মনে পড়ছে? সে কি এখন তাদের কিছু বলবে? প্রমোদ কিচ্ছু না বললে বিষ্ণু তাদের দেখায় মোনার নাচের ভিডিও ছিল সেখানে। কিন্তু তখন সে ফোন স্নোকিকে দেয় ভিডিও করার জন্য। আর তখন সেই ছেলের হাত দেখা যায় যেখানে ট্যাটু ছিল। আর এটা সেই ট্যাটু যা তারা 3 জন বাবুর স্মৃতিতে নিজেদের শরীরের বিভিন্ন জায়গায় করিয়েছিল। আর প্রমোদেরটা ছিল হাতে। এখান থেকেই বোঝা যায় এই স্নোকিটা আসলে কে। তখন প্রমোদ বলে সে মোনাকে বলেছিল ডিলিট করে দিতে এই ভিডিও, কিন্তু সে তা করেনি। এখানে তার স্ত্রী সীমাও ছিল। সে এই সবকিছু শুনে সেখান থেকে চলে যেতে নেয়। প্রমোদ তখন তাকে থামাতে চায়। সীমা এক ঝাড়ি দিয়ে তার হাত ছাড়িয়ে নেয়। প্রমোদের স্ত্রী থাকা সত্ত্বেও সে অন্য মেয়ের সাথে সম্পর্কে ছিল। সে সীমাকে ঠকিয়েছে, এজন্য সীমা তার উপর রেগে যায়। সীমা চলে গেলে নাতাশাও চলে যায়। সে যাওয়ার সময় শুধু প্রমোদের দিকে একবার তাকিয়েছিল, আর কিচ্ছু বলেনি। তারা চলে গেলে সে বিষ্ণুকে জানায় অনেক চেষ্টা করেছে সে মোনাকে থামানোর, কিন্তু সে তার কোনো কথাই শোনেনি। একের পর এক মিট আপ, কিস, তারপর অন্য কিছু। সে অনেক বুঝিয়েছে, কিন্তু মোনা মানতে চায়নি। সে ভেবেছিল এসব সাময়িক সময়ের জন্য হবে। তখন বিষ্ণু বলে সাময়িক? মোনা প্রমোদের থেকে 17 বছরের ছোট ছিল। সে তার অভিভাবক ছিল। সে এসব কিভাবে করতে পারলো? প্রমোদ বলে এসব তার মাথায় ছিল, কিন্তু মোনা তাকে পরিবর্তন করে দেয়। সে নিজেকে নতুন করে জানতে শুরু করে। নিকিতা তখন তার এসব কথা শুনে খুবই রেগে যায়। সে প্রমোদের উপর চিল্লাতে থাকে। তখনই বিষ্ণু তাকে থামায়। প্রমোদ বলে সে জীবনের টানাপোড়েনে হাসতে ভুলে গিয়েছিল, কিন্তু মোনা তাকে আবারও হাসতে শিখিয়েছে। তারা লং ড্রাইভে যাওয়াও শুরু করে। এরপর তারা এই লেকের দেখা পেয়েছিল। সেদিনের পর থেকে প্রায়ই তারা সেখানে যেত। সে কখনো সীমাকে ধোকা দেয়নি। তার ভয় ছিল যদি বিষ্ণু জেনে যায় তাদের ব্যাপারে। এজন্য মোনা প্ল্যান করে বিষ্ণুর কাছে যায়, যেন সবার মনে হয় তার আর বিষ্ণুর মাঝে কিছু চলছে। বিষ্ণু এসব শুনে প্রমোদকে জিজ্ঞেস করে, আর সে মেনে নিল? তাও এই বাজে কাজের জন্য? সে তো জানতো নাতাশা আর সে সম্পর্কে আছে, তাহলে কেন এমনটা করলো? বিষ্ণু এই সবকিছু শুনে তাকে স্বার্থপর বলে। বাবুর সময়ও নিজের স্বার্থের জন্য সে মিথ্যে বলেছে। প্রভাকর তখন তাকে চুপ করিয়ে প্রমোদকে বলতে দেয় মার্ডারের দিন মোনা তাকে লেকে ডেকেছিল সারপ্রাইজ আছে বলে। সেখানে সে জানায় মোনা প্রেগন্যান্ট, আর এটা তার আর প্রমোদের সন্তান। তখন মোনা তাকে বিয়ের কথাও বলে, কিন্তু সে রাজি হয় না। তাই মোনা খুব রেগে যায় আর তাকে ধমকি দিয়ে বলে সে তার বাবাকে জানিয়ে দিবে সব। সে বলে দিবে প্রমোদ মানসিকারের প্রথম নাতির সাথে কি করেছে। তখন প্রমোদ দেখবে মানসিকার কি করতে পারে। এসব নিয়ে মোনা চেঁচামেচি করছিল। তখনই তো প্রমোদ রেগে যায় আর তাকে এক ধাক্কা দিলে সে সাথে সাথে পড়ে যায়। তার এই অবস্থা দেখে সে তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তাই সে সেখানে সবকিছু ওলটপালট করে তার গহনা খুলে নেয়, কিন্তু হাতে থাকা চুড়ি খুলতে পারে না। মোনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনের লকও খোলে সে।
আর 3 জনকে মেসেজ দেয়। আর পরে সে লেকে গিয়ে মোনার বডিটা ফেলে আসে। এরপরই মুম্বাই গিয়ে একজনের মোবাইল থেকে মোনার মেকানিককে কল করে বলেছিল সে গাড়ি ঠিক করে ধুয়ে বাড়ি নিয়ে রেখে দিতে। বিষ্ণু তো রেগে যায় এসব শুনে। প্রমোদ বলে এছাড়া আর কোনো উপায় ছিল না তার। বিষ্ণু এসব শুনে আরো রেগে যায়। তখন নিকি বলে প্রমোদ এসব এমনি বলছে তাই না? বিষ্ণু বলে মোটেও নয়, সে খুন করেছে, সে খুনি। এর থেকে বেশি জঘন্য কাজ করেছে অন্য কাউকে ফাঁসানোর চেষ্টা করে, তাও আবার নিকি। আর এতদিন সে স্নোকিকে নিয়ে মিথ্যে গল্প সাজালো। কতদিন যাবৎ স্নোকির বিরুদ্ধে প্রমাণ খুঁজলো। এসব করে কি করেছে? তাদের সবাইকে বোকা বানিয়েছে। প্রমোদ বলে সে এমনটা চায়নি। বিষ্ণু বলে কিন্তু এমনটা হয়েছে। আর যখন হয়েছে তখন সে কিছুই বলেনি, চুপচাপ বসে বসে দেখেছে। সে আগে বলে দিলে তারা থাকতো তার সাথে তাদের পুরনো বন্ধুত্বের জন্য। তো এরপরে পুলিশ তাকে অ্যারেস্ট করতে আসলে সে বলে প্রভাকর তো 14 বছর ধরে মানসিকারকে ধরতে চায়, সে সাহায্য করবে। প্রভাকর তখন বলে মানসিকার যখন জানবে যে সে কি করেছে তার মেয়ের সাথে তখন তার কি হবে। যাক, এরপরই প্রমোদ আর কিছু বলতে পারে না। যাওয়ার সময় শেষবারের মতো তারা 3 বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে। এরপরই দেখা যায় প্রভাকর মানসিকারকে কল দিয়ে প্রমোদের কথা জানায়। আর প্রমোদের প্ল্যান মতো মানসিকার তাকে মারে। আর তখন প্রভাকরও তাকে গ্রেফতার করে। নিজেকে বাঁচাতে গিয়ে প্রমোদ বন্ধুত্বের কথা ভুলে গিয়েছিল। ভয় পেয়ে কি করবে বুঝতে না পেরে নিজের লোককে সে অজান্তেই ফাঁসিয়ে দেয় নিজের করা অপরাধে। কিন্তু শেষে তার বন্ধুর খুনিকে 14 বছর পর ধরিয়ে দেয়, যাকে সে আগেরবার নিজের স্বার্থের জন্য বাঁচিয়েছিল। আর এর মাধ্যমেই আজকের এই গল্পটি এখানেই শেষ হয়। যাক, এই তো ছিল আজকের গল্প। একটা ভুল মানুষকে কোথায় নিয়ে যেতে পারে এই গল্পটা তারই প্রমাণ। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই ক্রাইম থ্রিলার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।